নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার 5:30 মানেই কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পান কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের আমাদের আলোচনার বিষয় উন্নত প্রথায় তিল চাষ। তিল কথাটা ছোট হলেও তিলের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। তিলকে বলা হয় তৈলবীজের রানী। তিল চাষ করতে গেলে উঁচু মাঝারি জমি, বেলে দোআঁশ মাটি এবং পলি মাটিতে তিল চাষ সব থেকে ভালো হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই তিলের চাষ করা হয়ে থাকে। আর তিল মূলত গ্রীষ্মকালীন চাষ, অর্থাৎ জমিতে আলু যখন উঠে যায় তারপরেই পশ্চিমবঙ্গে সাধারণত তিল চাষ করা হয়ে থাকে। তিল চাষ যারা করে থাকেন মূলত যে জমিতে চাষ করেন, একটু উঁচু জমিতে বলেইছি, কেননা তিল একেবারেই জল সহ্য করতে পারে না। তাই তিল চাষ করতে গেলে সুসংগত উপায় বা উন্নত প্রথায় চাষ যারা করবেন, কোন কোন দিকে নজর রাখতে হবে সেই সব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। যেমন মাটি কিভাবে তৈরি করবেন, কোন জাত ব্যবহার করবেন এবং সার কিভাবে প্রয়োগ করতে হবে এবং কীটশত্রুর আক্রমণ হলে আপনারা কিভাবে তার প্রতিকার পাবেন, এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা। আজকের আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন কৃষি বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই। আমার একেবারে বাম পাশে রয়েছেন ডক্টর দেবকান্ত মণ্ডল। নমস্কার দেবকান্ত বাবু, জেলা ম্যানেজার পশ্চিমবঙ্গ সিড কর্পোরেশন হুগলি। আর আমার একেবারে ডান দিকে রয়েছে সৌভিক চ্যাটার্জি। নমস্কার সৌভিক বাবু। নমস্কার। যুগ্ম কৃষি অধিকর্তা পি, চণ্ডীতলা 1 নম্বর ব্লক, হুগলি। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি প্রশ্ন করুন এবং যখন প্রশ্ন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, টিভির ভলিউম মিউট করে দেবেন। আর ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে, আপনারা দেখে নিন আর লিখে নিন আর ঝটপট প্রশ্ন করতে থাকুন। আমরা চলে আসি আলোচনা। আমি প্রথমে দেবকান্তবাবু আপনার কাছে জেনে নিই যে আমাদের রাজ্যে যে সর্ষের তেল বলুন বা যে সমস্ত ভোজ্য তেল আছে, দিনে দিনে এতটাই দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ কেনা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছে। এই কারণে যে এই যে তিল চাষ বা তিলের তেলের গুরুত্ব কতটা বা পশ্চিমবঙ্গে তিল চাষের চিত্রটা কেমন, যদি একটু খুলে বলেন। হ্যাঁ, প্রথমে যেটা বলি যে আমাদের দানা শস্যর পরই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৈলবীজ। তৈলবীজের কথা বলতে গেলে আমাদেরকে যেটা বলতে হয় যে সর্ষে, তিল, সূর্যমুখী, বাদাম এইগুলোর কথা বলি। সর্ষের পরই যেটা আমরা দ্বিতীয় স্থানে যেটা করে বলি তিলের কথা বলি আসি, কারণ আমরা সবাই জানি যে দৈনন্দিন মানুষের প্রতিদিনের একটা 35 থেকে 40 গ্রাম ফ্যাট অর্থাৎ তেলের আমাদের একটা প্রয়োজন হয়। এবং আমার ভারতবর্ষের যা জনসংখ্যা, সেই জনসংখ্যার নিরিখে দেখা গেছে যে তেল আমাদেরকে অনেকটা বাইরে থেকে আমদানি করতে হয়। পাশাপাশি আবার এটাও দেখা গেছে যে তিল চাষ কিংবা তৈলবীজ চাষের ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে, আমরা চাইলে তার এরিয়াটাকে বাড়াতে পারি এবং তার সঙ্গে ফলনটাকেও বাড়াতে পারি। পাশাপাশি যে সর্ষের তেলের সাথে আমরা তিলের তেলকেও এখন মেশাচ্ছি কিংবা ব্যবহার করছি এতে, কারণ তিলের তেলের অনেক রকম ব্যবহারিক দিক আছে, অনেক গুণগত মান আছে, সেইগুলোকে মাথায় রেখে একটা কৃষক বন্ধু যদি সঠিকভাবে তিল চাষ করেন তাহলে দেখা যাবে উনি ভালো ফলন পেতে পারবেন এবং তিলের যা দাম আছে কৃষক বন্ধু কিন্তু ভালোভাবে একটা তিলের দাম পেলে অনেকটা লাভের অঙ্কটা উনি বুঝতে পারবেন। বর্তমানে যেটা দেখা গেছে যে পশ্চিমবঙ্গে প্রায় আপনার 2,40,000 হেক্টর জমিতে তিলের চাষ হয় এবং সেই সঙ্গে 2,30,000 মেট্রিক টন ফলন আমরা তিলের পাই পশ্চিমবঙ্গের লাস্ট কয়েক বছরে দেখা গেছে। এবং সেক্ষেত্রে বিঘা প্রতি অর্থাৎ হেক্টর প্রতি যদি বলি, হেক্টর প্রতি 1,000 কেজি অথবা 1 টন মতো আমরা তিল পেয়ে থাকি। এই মোটামুটি তিলের একটা পরিসংখ্যান। এবং তিল পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা বলতে বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দার্জিলিং, কুচবিহার, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে কিন্তু তিল ভালোই চাষ হয়। বেশ, সৌভিকবাবু আপনার কাছে জেনে নেব যে তিল তো সাধারণত আমরা সবাই ব্যবহার কিছু না কিছু প্রতিদিনের মাঙ্গলিক অনুষ্ঠানে তিল লাগে, এছাড়া আর অন্য কোনো ব্যবহার বা তিল আমরা যখন তেলের কথা বলছি, তেল আমাদের যে দৈনন্দিন খাদ্য তালিকায় তেল রাখবো না তিল বীজ বাটা খাবো, বা কোনটা কিভাবে যদি একটু বলেন। অবশ্যই দেখুন, গোটা তিল বীজ নানা রকমের সুস্বাদু খাবার তৈরি হয়, সেটা আমরা সবাই জানি, যেমন তিলের নাড়ু, তিলের খাজা, তিলের পাটালি ইত্যাদি। আবার বিভিন্ন রকম কেক, পেস্ট্রি, এগুলোতেও, বার্গার, এগুলোতেও গোটা তিল ব্যবহার করা হয়। এবং তিল দিয়ে বিভিন্ন রকম তিল বেটে বা তিলের বড়া করে অনেকে খাবার খেয়ে থাকেন। এছাড়া তিলের দুধ অনেকে সেবন করে থাকে যারা গরুর দুধ খান না। এছাড়া আমাদের তিল থেকে তেল নিষ্কাশনের পরে যে তিলের যে খোল থাকে
সেটা একটা উৎকৃষ্ট গোখাদ্য, কারণ এটা প্রোটিন সমৃদ্ধ এবং এটা মাটিতেও উৎকৃষ্ট জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া তিলের তেল তো ভোজ্য তেল হিসেবে ব্যবহৃত হয়, এবং এছাড়া তিলের তেল দিয়ে অনেকে প্রসাধনী হিসেবে ত্বক এবং চুলের দ্রব্য তৈরি হচ্ছে। অবশ্যই হ্যাঁ, ত্বক এবং চুলের যত্ন নিতে অনেকে তিলের তেল ব্যবহার করেন। আগেকার দিনে মা ঠাকুমারা সেই মানে নারকেল তেলের মধ্যে তিল মিশিয়ে দিত, এটা চুলের গোড়া শক্ত করার জন্য, তাই এবং চুল ঝরে যাওয়া এবং চুল যে সাদা পেকে যাওয়া, এর থেকেও অনেকে এটা মনে করেন তিল মাখলে তিলের চুল অনেকদিন বেশ ভালো থাকবে। আচ্ছা দেবকান্ত বাবু, এইবারে আপনি একটু বলুন যে বছরের ঠিক কোন সময় তিল গাছ লাগানো? আমরা তো বললাম, আমি একটু আগে যে বললাম যে আলু তোলার পর তিল লাগালে ভালো, তার ঠিক কোন মাস ধরে চাষি বন্ধুরা তিলের বীজ বপন করবেন, বা তিলের উন্নত জাতগুলো কি আছে যদি একটু বলেন। তিলের বসানোর সময় বলতে যেটা আমরা বলি, তিল সাধারণত সারা বছরই লাগানো যায়, সারা বছরই বসানো যায়। প্রথম কথা যেটা আমরা বলি ভাদুই তিল, অর্থাৎ খারিফ বর্ষার সময় যে তিলটা বসা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে, সেই তিলটাকে ভাদুই তিল বলা হয়। আর একটা শীতকালীন, যেটা সেপ্টেম্বর মাসে অথবা কার্তিক অঘ্রাণ মাসে, আশ্বিন কার্তিক মাসের মধ্যে বসানো হয়, শীতকালীন একটা। আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন তিল, যেটা আমরা এই ফাল্গুন চৈত্র মাস এই সময়ে যেটা আমরা বসাচ্ছি, এটা হচ্ছে গ্রীষ্মকালীন তিল। এই তিনটে সময়ে কিন্তু তিল বসানো হয়। তবে ভাদুই তিল বর্ষায় এবং শীতে যে তিলটা বসানো হয়, সেই তিলটা সাধারণত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, আর মুর্শিদাবাদ এবং মালদা, এই আর পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটা জেলায় শীতকালীন এবং বর্ষাতেও কিছু তিল হয়। কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গে, বিশেষ করে বর্ধমান, নদিয়া, এদিকে হুগলি, এই জেলাতে গ্রীষ্মকালীন তিলটাই বেশি হয়। এবং সর্বসাকুল্যে দেখা গেছে যে টোটাল যে তিলটা হয় পশ্চিমবঙ্গে, প্রায় 90 থেকে 95% বেশিরভাগ তিলটাই হচ্ছে গ্রীষ্মকালীন তিল। বেশ। এবং তিলের জাতের ক্ষেত্রে যেটা আমরা অনেকগুলো জাত আমরা দেখি, এবং বিভিন্ন সময়ের সাথে কোন জাতটাকে ব্যবহার করা যায়। আগে যেমন আমরা দেখতাম B67, অর্থাৎ তিলোত্তমা একটা জাত ছিল, এখনও আছে, খুব ভালো জাত, এবং এর তেলের পরিমাণ বেশি, 75 থেকে 80 দিনের মধ্যে এটা পেকে যায়। তাছাড়া আছে সাবিত্রী, এখন একটা নতুন ভ্যারাইটি যেগুলো চলছে এখন, মানে ব্যবহার হচ্ছে, সুপ্রভা বলে একটা ভ্যারাইটি, উন্নত রমা, এই জাতগুলো ব্যবহার হচ্ছে। এবং এর সাথে আর একটা তিলের জাতের বিশেষ চাহিদা, যেটাকে আমরা বলি সাদা তিল। সাদা তিলের ক্ষেত্রে যেগুলো হচ্ছে গুজরাট 1, গুজরাট 2, গুজরাট তিল 1, গুজরাট তিল 2, এই সাদা তিলের একটা চাহিদা আছে। সাদা তিলের ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে, সাদা তিল কিছুটা আমরা খাবার সাথে ব্যবহার করি, কারণ একটু টেস্টটা মিষ্টি এবং তেলের পরিমাণ মোটামুটি থাকে। এইগুলোর একটা চাহিদার সাথে সাথে সাবিত্রী, সুপ্রভা, রমা, উন্নত রমা, এই জাতগুলো আমরা কিন্তু ব্যবহার করছি। এবং ব্যবহারের ক্ষেত্রে কৃষক বন্ধুদের বিশেষ করে বলবো যে সংশিত বীজ, অর্থাৎ সার্টিফাইড বীজ আপনারা ব্যবহার করুন। যেখানে পারেন সার্টিফাইড বীজটা সংগ্রহ করে আপনারা সেটা ব্যবহার করুন। বেশ। সবিবাবু, এইবার যারা তিল চাষ করবেন, উনি তো বলেছেন ফাল্গুন মাসের মানে এখনও তিল চাষ করার সময় রয়েছে, তো তিল চাষ করতে গেলে চাষি বন্ধুদের মাটি তৈরি বা জমি তৈরি কিভাবে করবেন প্রথমটা একটু জেনে নিন। হ্যাঁ, প্রথমেই যে জমি নির্বাচন করতে হবে সেটা যেন একটু উঁচু হয় এবং জল যেন না দাঁড়ায়, এবং এই তিলের মাটি সাধারণত বেলে দোআঁশ বা দোআঁশ হচ্ছে সর্বোৎকৃষ্ট। এছাড়াও অন্যান্য জমি মাটিতেও তিল চাষ করা যায়। সেক্ষেত্রে মাটির pH 5.5 থেকে 6.8.2 এর মধ্যে থাকতে হবে, এবং মাটি তৈরি করার সময় মাটিটা বারবার চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করতে হবে এবং একটা লাঙল দিতে হবে। এইভাবে মাটিটাকে তৈরি করার পরে বীজ বপন করার সময় আমরা যদি বিঘা প্রতি বীজের পরিমাণ প্রায় 1 কেজি, এবং এই বীজটা যদি আমরা লাইনে বপন করি, আমরা বিভিন্ন রকমের সিড ড্রিল বা অন্যান্য যে জিরো টিলেজ মেশিন আছে তার মাধ্যমে লাইনে বপন করলে পরবর্তী ক্ষেত্রে এর পরিচর্যার সুবিধা হয়, এবং তারপরে আমরা এরপরে যে সমস্ত পরিচর্যাগত দিক আছে সেইগুলো আমরা আমাদের করতে সুবিধা হয়। আচ্ছা, এইবারে দেবকান্ত বাবু আপনি একটু বলুন, তিল চাষের জন্য চাষি বন্ধুরা কীরকম ধরনের সার ব্যবহার করবেন? জৈব সার, মানে রাসায়নিক সার, বা দুটো মিশিয়ে কীভাবে ব্যবহার করবেন যদি একটু বলেন। হ্যাঁ, তিল চাষের ক্ষেত্রে সারের ব্যবহারের ক্ষেত্রে যেটা প্রথমেই বলি, যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখা গেছে যেসব জায়গায় আলু চাষ হয়, ওনারা আলুর পরেই তিল চাষ করেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে ওনারা আলুর পরে তিল করতে গিয়ে কোনো সার ব্যবহার করেন না। হয়তো সেক্ষেত্রে তিল গাছটা হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে তার তিলের যে ভেজিটেটিভ গ্রোথটা অনেক বেশি হয়ে যায়, কিন্তু রিপ্রোডাক্টিভ গ্রোথ, অর্থাৎ তিলের ফুল ধরা যে দানা, পুষ্ট দানা, সেই দানাটা কিন্তু পুষ্ট হয় না, ফলে বেশিরভাগ তিলটা চিটে হয়ে যায়। এবং সেক্ষেত্রে ভাবছি হয়তো গাছটার স্বাস্থ্য ভালো আছে, কিন্তু ফলনের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে ফলন কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য
কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে যদি তিল চাষ করতে হয় সুষম খাবার দিতে হবে, এবং সুষম খাবারের ক্ষেত্রে যেটা আমরা প্রথমেই বলি যে তিল মাটি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিন, এবং তার 6-7 দিন পর জীবাণু সার, আপনার অ্যাজোটোব্যাক্টার, পিএসবি এগুলো পাওয়া যায়, এইগুলো গোবর সারের সাথে মিশিয়ে মাটিতে ভালো করে দিন, এবং তার সাথে রাসায়নিক সার যেটা আমরা বলছি 24 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফরাস, 12 কেজি পটাশ। এই 24 কেজি নাইট্রোজেনের মধ্যে 12 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফরাস এবং 6 কেজি পটাশ মাটি তৈরির সময় দিন। আর 20 থেকে 25 দিনের মাথায় যখন আমরা প্রথম নিড়ানি দিচ্ছি কিংবা গাছকে থিনিং করছি, পাতলা করছি, সেই সময় বাকি 12 কেজি নাইট্রোজেন আর বাকি 6 কেজি পটাশ আমাকে সেই সময় দিতে হবে। যতটা স্প্লিটে ভেঙে দেবো ততটা সুবিধা। এর সাথে যে খাবারটা গাছকে দিতে হয়, কারণ তিল যেহেতু একটা তৈলবীজ, তেলের পরিমাণ বাড়ায়, তেলের একটা ঝাঁঝালো ভাব থাকে, এর জন্য কি করতে হয়, আমরা সালফার দেওয়ার কথা বলি এবং বোরন দেওয়ার কথা, অনুখাদ্য হিসাবে বোরন দেওয়ার কথা বলি। সালফার যদি আলাদা করে মাটির সাথে দেওয়া যায় ভালো, অ্যাজ এ জিঙ্ক সালফেট, অথবা সিঙ্গেল সুপার ফসফেট যদি আমরা ব্যবহার করি, তার সাথে যেমন ফসফরাসও আছে, সালফারের যে চাহিদা সেটাও কিন্তু মিট আপ হয়ে যায়। এবং বোরনের ক্ষেত্রে মাটি তৈরির সময় বোরাক্স দিতে পারি, অথবা গাছের বয়স যখন 21 দিন অথবা 35 দিন দুবার 1 লিটার জলে 1.5 গ্রাম থেকে 2 গ্রাম এই হিসাবে গুলে বোরন কিন্তু দুবার স্প্রে করা যেতে পারে। এতে কি হয়, এই দুটো পাশাপাশি জমিতে যদি দেখা যায় একটা জমিতে সালফার বোরন দেয়া নাই আর একটা জমিতে সালফার বোরন দেয়া আছে, দুটো গাছের মধ্যে কিন্তু যে জমিতে সালফার আর বোরন দেয়া আছে ফলনের কিন্তু অনেকটা হেরফের হয়ে যায় এবং ফলন খুব ভালো হয়। সেই জন্য সুষম খাবারের ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম যেমন দিচ্ছি, তার সাথে সালফার আর বোরন কিন্তু আমাদেরকে দিতে হবে। এই ব্যাপারটা যেন কৃষক বন্ধুরা একটু খেয়াল রাখে। বেশ, এইবারে জমিতে যখন সার দেওয়া হলো কিন্তু পাশাপাশি আগাছাদের উৎপাত অনেকটাই বেড়ে যাবে, সেক্ষেত্রে 21 দিন পরে হয়তো নিড়ানি দিয়ে কিছু গাছকে তুলে ফেলা হলো, এবার আগাছাকে কি করে দমন করা হবে? হ্যাঁ, আগাছার দমনের ক্ষেত্রে, কারণ বিশেষ কিছু জায়গাতে দেখা গেছে যে তিলের ক্ষেত্রে আগাছাটা আছে খুব মারাত্মক, মানে গাছের ফলন যে কোনো ফসলের ক্ষেত্রে আগাছা মারাত্মক, এবং তিলের ক্ষেত্রেও দেখা গেছে যে নিড়ানি দিয়েও আগাছাকে নিয়ন্ত্রণ করা যায় না। যেসব জমিতে, যেসব এলাকার মাঠে মনে হচ্ছে যেন তিলের সাথে আগাছার প্রবণতা বেশি, সেসব ক্ষেত্রে প্রথমেই যেটা বলা হয় যে গ্রীষ্মকালে অথবা তিল লাগানোর আগে জমিটাকে ভালো করে চাষ দিয়ে একটু রোদ খাওয়াতে হবে। যদি সেটা সম্ভব নাই হয় তাহলে আমাকে গাছের বয়স যখন 15 দিন, তখন গাছ যখন আমরা পাতলা করতে শুরু করি সেই সময় কিছু আগাছাকেও তুলে দেওয়া হয়। তাছাড়াও কিছু আগাছানাশক আছে যেগুলো হচ্ছে অ্যালাক্লোর অথবা ফ্লুক্লোরাইলিন। এই আগাছানাশকগুলো অ্যালাক্লোর 1200 ml একর প্রতি এবং ফ্লুক্লোরাইলিন 900 ml একর প্রতি, 1 একরে 900 ml ফ্লুক্লোরাইলিন, 1 একরে 1200 ml অ্যালাক্লোর। এই আগাছানাশক যদি আমরা গাছ তিল বসানোর 2 থেকে 3 দিনের মাথায় যদি জমিতে দিয়ে স্প্রে করে দিই, তাহলে দেখা যাবে আগাছার প্রবণতা অনেকটা কমে আসে। এবং আগাছানাশক স্প্রের ক্ষেত্রে যেটা আমরা বলি সবসময় যে আগাছানাশকটা পিছিয়ে আসতে হয়, মানে আস্তে আস্তে পিছিয়ে আসতে হবে, এগিয়ে যাওয়া যাবে না। পিছিয়ে এলে কী হয় যে ওষুধটার উপর পা পড়ে না, যে স্প্রে করছে। এইভাবে করলে দেখা যাবে যে আগাছা অনেকটা নিয়ন্ত্রণ হচ্ছে এবং ওষুধ স্প্রে করার আগে পিছিয়ে দিয়ে আসতে হবে, মানে পিছিয়ে আসতে হবে। এতে কি হয়, দেখা যায় আগাছার যে ওষুধ যেটা দিচ্ছি সেটা ঠিকঠাক কাজ করছে, সেরকমভাবে আগাছা কিছু বেরোচ্ছে না। তারপরেও যদি বেরোয় 30 থেকে 35 দিনের মাথায় একটা দুটো হয়তো বেরিয়েছে, সেগুলো হাতে করে তুলে দিলেই হবে। কিন্তু সেই সময় মানে অতটা কম্পিটিশন হয় না গাছের সাথে, কারণ আগাছাও তো গাছের খাবারটা খাচ্ছে, আগাছা সরে যাওয়া মানে গাছের স্বাস্থ্য এমনি ভালো হয়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস সৌভিকবাবু যেটা বলেছিলেন যে সারিতে বুনলে আগাছার উপদ্রবটা মনে হয় অনেকটা কম হতে পারে, কি তাই তো? সারিতে বুনলে আগাছার উপদ্রব অনেকটাই বিষয়, কারণ সারিতে বোনা মানে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে একটা গাছকে আমরা বুনছি, বসাচ্ছি, এবং দুটো লাইনের মাঝে যে জল, হাওয়া, বাতাস, যে ইন্টারকালচার অপারেশন মানে সহজে আমি একটা নিড়ানি দিয়ে দিলাম, সহজে একটা চাইলে আগাছাগুলোকে তুলতে পারলাম, এই অপারেশনগুলো, এই কাজগুলো কিন্তু আমরা সহজে করতে পারি। সেই জন্য বোনার থেকে যদি সারিতে বোনা, সবসময় গাছের স্বাস্থ্য ভালো থাকে, গাছের ফলন কিন্তু অনেকটা ভালো হয়। বেশ, সৌভিকবাবু, আমরা জানি যে তিল গাছ খুব বেশি জল সহ্য করতে পারে না, কিন্তু প্রয়োজনীয়তে জল তো দিতেই হবে। তাহলে সেচ কিভাবে দেবে? ধরুন যারা ছিটিয়ে বুনেছে তারা কিভাবে সেচ দেবেন, বা লাইনে যারা বুনেছেন তারা কিভাবে জল সেচ করবেন? হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত এটা গ্রীষ্মকালীন চাষ হয়, তো এই সময় অন্ততপক্ষে 2টো সেচ দেওয়া বাঞ্ছনীয়। এবং এক্ষেত্রে সবসময় আমরা বলি যে স্প্রিংলার ইরিগেশন বা ফোয়ারা সেচ যদি ব্যবহার করা যায় তাহলে জলের পরিমাণটা অনেকটাই কম লাগে এবং গাছের অতিরিক্ত জল না যাওয়ার ফলে, মাটিতে অতিরিক্ত জল না যাওয়ার ফলে গাছ ভালো থাকে। তো সেক্ষেত্রে সময়টা হচ্ছে বোনার 30 থেকে 35 দিন পর প্রথম সেচ, এবং তার থেকে আবার 20 থেকে 25 দিন পর দ্বিতীয় সেচ দিতে হবে।
এবং সবসময় হালকা সেচ দিতে হবে, ভারী সেচ কখনোই দেওয়া উচিত নয়। আচ্ছা, এবারে দেবকান্ত বাবু আপনি বলুন যে তিল চাষ যারা করেছেন, তিলের প্রধানত কীটশত্রু কোনগুলো, প্রধান আক্রমণ করে কোনগুলো এবং কি ক্ষতি করে, এবং তার উপায় কি আছে প্রতিকার করার জন্য? তিল চাষের ক্ষেত্রে যে প্রধান কীটশত্রু আছে বেশ কিছু, এবং যেগুলো গাছের সময়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারা যায় তারা কিন্তু গাছকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করে, আলটিমেট মানে গাছকে ফলন হতে দেয় না। তিলের যে পড, শুঁটি যেগুলোকে বলি, শুঁটিগুলোকেও শেষ করে দেয়। তিলের প্রধান কীটশত্রু বলতে পোকার ক্ষেত্রে যে কথাটা আমি বলবো, যেটাকে আমরা বলি লিপ ওয়েবার, অর্থাৎ পাতা জড়ানো পোকা। মানে কি হয়, পাতা কিছু পোকা আছে তাদের লার্ভা প্রথমে হালকা হলুদ কালারের হয়, হলুদ হতে হতে আস্তে আস্তে সেটা সিলিন্ড্রিক্যাল টাইপের সবুজ হয়ে যায় এবং গায়ে অসংখ্য কালো কালো ছোটো স্পট দেখা যায়। এবং এই পোকাগুলো কি করে, এরা কি করে, পাতার সাথে ফুল কিংবা শুঁটি এগুলোকে সবগুলোকে একসাথে জড়িয়ে নেয়, জড়িয়ে নিয়ে একটা ভিতরে ওরা আস্তে আস্তে খেতে থাকে। এবং খাওয়ার ফলে কি হয়, যেহেতু জড়িয়ে নিচ্ছে, ফলে পাশাপাশি কোনো কচি পাতা কিংবা কোনো গাছ কিন্তু শাখা কিন্তু বেরোচ্ছে না। এর ফলে যেটা হচ্ছে গাছের গ্রোথটা বন্ধ হয়ে যায় এবং নতুন করে কোনো শাখা পোশাখা বেরোয় না, এবং অনেক সময় দেখা গেছে গাছ মারাও যাচ্ছে। বেশ, এর ফলে যেটা হচ্ছে যে এই পোকাটা এমনভাবেই আক্রমণ করছে, পোকাটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু মানে এই যে গাছের বৃদ্ধিটাকে ব্যাহত করছে, গাছকে মেরে দিচ্ছে, গাছের ফলনটাকে কমিয়ে দিচ্ছে, এই পোকাগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে দেখা যাবে ফলনটা ঠিকঠাক পাওয়া যাবে। আর একটা হচ্ছে হক মথ যেটা বলা হয় তিলের, এটাও একটা মথ। তার লার্ভাল স্টেজটা কী করে, লার্ভাটা কী করে, এরা গাছের পাতা কিংবা ওই কচি পাতা এবং তার সঙ্গে ডাঁটিগুলো ওরা কুঁড়ে কুঁড়ে খায়, মানে স্ক্র্যাপিং টাইপের করে। এর ফলে এরা কী করে, এবং আস্তে আস্তে গাছকে পুরো মানে ক্লোরোফিল পোর্শনটাকে পুরোটাই খেয়ে ফেললো। গাছটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, গাছের মধ্যে কোনো মানে প্রাণ নেই, এরকম গাছটা প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, শুকিয়েও যায় অনেক সময়। আর একটা হচ্ছে ফ্লাই, একটা মাছি দেখতে পাওয়া যায়। মাছি মানেই হচ্ছে তারা রস চুষে খায় এবং রস চুষে খেতে খেতে গাছটা আস্তে আস্তে মরে যায়। আর কিছু পোকা দেখা যায় যেগুলো হচ্ছে জ্যাসিড অথবা অ্যাফিড যেটাকে আমরা বলি, এরাও রস চুষে খায়, রস চুষে খেতে খেতে ফুলের ডাঁটি এবং পড, শুঁটি যেটাকে বলি, সেই শুঁটিকেও রস চুষে খায়। এই মোটামুটি পোকার আক্রমণগুলো আমরা দেখতে পাই। প্রথম কথা হচ্ছে পাতা মোড়া পোকা, তারপরে 2 নম্বর যেটা আমরা বলছি হকমত, 3 নম্বর যেটা বলছি আমরা মাছি, এবং তার সঙ্গে অ্যাফিড এবং জ্যাসিড, এই কিছু আমরা দেখতে পাই। এবং এইগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে যেটা আমরা প্রথমেই বলি যে ক্লিন কাল্টিভেশন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে। পারলে গ্রীষ্মকালে অথবা তার আগে একটা চাষ দিয়ে রাখতে হবে। দেবকান্ত একটু থামাচ্ছি, মনে হয় একজন ফোনে আছেন কেউ। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন কোথা থেকে বলছেন এবং কি জানতে চাইছেন, আপনার নাম বলুন। আমি ভগবতী পাল, উত্তরপাড়া থেকে বলছি। বলুন, আপনার প্রশ্ন বলুন। বলছি যে তিন রকমই বললেন, বাদামি, কালো আর সাদা। আচ্ছা, সাদা তিলের কি চাষ কম হয়? কারণ সাদা তিলটা আমাদের সাংসারিক জীবনে ভীষণ প্রয়োজন হয়, আমার খাওয়া হয় কি, আর সেই জন্য জিজ্ঞেস করছিলাম, ওটার দামও তো একটু বেশি, তাই বলছি। বেশ, আপনি শুনতে থাকুন আলোচনা। সাদা তিল যেটা বললেন, সাদা তিল হয়, সাদা তিলের চাহিদাটা আমাদের হচ্ছে ওই তেলের জন্য নয়, বিশেষ করে ওটা হচ্ছে কনজামশনের জন্য, তিলের রান্নার ক্ষেত্রে যেটা ব্যবহারিক দিক। এবং সাদা তিলের চাষটা একটু তুলনামূলক কম হচ্ছে, কারণ এটা আগে ছিল না, এখন আসছে। 2-3টে ভ্যারাইটি আছে, এবং এটা যারা করেন বাড়ির মধ্যেই, মানে খুব কম, পশ্চিমবঙ্গে খুব কম জায়গাতে হয়, এবং যার ফলে হচ্ছে যে এর তেলের পরিমাণ খুব বেশিও নয় আবার খুব কমও নয়। যেহেতু তিলটা একটু স্বাদে মিষ্টি, টেস্ট মিষ্টি, এবং তেলের পরিমাণ মাঝামাঝি থাকে, সেই জন্য কৃষক বন্ধুরা অনেকে চাষ করেন শখ করে হয়তো, এবং সেটা ব্যাপকভাবে কিছু না, কমই হচ্ছে। সাদা তেলের চাহিদা রয়েছে, কিন্তু চাহিদাটা হচ্ছে তেলের প্রয়োজনের জন্য চাহিদাটা নয়, জাস্ট বাড়িতে খাওয়ার জন্য চাহিদা, কিন্তু সেটা আমাদের প্রধান জোর হচ্ছে তেলের প্রয়োজন। অতএব সেক্ষেত্রে কৃষক বন্ধু মানে তেলের প্রয়োজনটা আগে ভাববেন, হয়তো করলেন 1-2 বিঘা জমিতে অল্প করে করলেন, কিন্তু সেক্ষেত্রে সেটা হয়তো ওনার বাড়ির প্রয়োজনটা মিটলো। আচ্ছা, এবারে যেটা বলছিলেন যে ওই যে পোকাকে তাড়িয়ে দিতে, হ্যাঁ, যেটা যে পোকা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে। আর কি করতে হবে, আমাদের যে গাছগুলোতে পোকা লেগেছে প্রাথমিক স্টেজে মনে করছি, তার ইনফেক্টেড পার্ট, মানে আক্রান্ত পার্টগুলোকে, পাতা হতে পারে, ডাল হতে পারে, ওগুলোকে তুলে ফেলে দিতে হবে। আর তার সাথেও যদি আমরা অনেক সময় বলে থাকি যে অনেক সময় ফেরোমেন ট্র্যাপ দেওয়ার কথা বলি। ফেরোমেন ট্র্যাপ মানে ইয়েলো ট্র্যাপ, রেড ট্র্যাপ, বিভিন্ন রকম ট্র্যাপ পাওয়া যায়, আঠালো যেগুলো, ওই আঠাতে কি হয়, ফাঁদেতে কি হয়, পোকাগুলো পড়ে যায়, এবং পোকা পড়ার সাথে যেটা আমরা দেখতে পাই, ওখানে পোকাগুলো আটকে গেল এবং তাদের মানে আর পপুলেশনটা বিশেষ কিছু বাড়তে পারলো না, এই একটা দিক। তাছাড়াও নিম ঘটিত ওষুধ অ্যাজাডিরেক্টিন 2 ml পার লিটার অফ জলে দিতে পারি।
তাছাড়াও মিটারহিজিয়াম আর ভার্টিসেক্স অ্যানাইসোপ্লি, এইগুলো হচ্ছে জীবাণু মানে বায়োপেস্টিসাইড। এইগুলো 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেও অনেকটা কাজ করে। এই বায়োপেস্টিসাইড এবং যেগুলো বলছি নিম ঘটিত কোনো পেস্টিসাইড, এইগুলোর পরও যদি মনে হচ্ছে কাজ করছে না, আক্রমণটা আরও বেশি থাকছে, সেক্ষেত্রে আমরা রাসায়নিক কেমিক্যালের দিকে যাওয়ার কথা বলি। এবং কেমিক্যালের দিকে গেলে সেক্ষেত্রে আমরা বলছি যে কোনো কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড অথবা ট্রাইজোফস অথবা বিভিন্ন যেগুলো আপনার ফাটেরা, এই ক্লোরেন্টানিলিপ্রোল, এই টাইপের এইগুলো আমরা ব্যবহার করলে এই পোকার হাত থেকে কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারবো। এবং যে ফলন একটা কৃষক বন্ধু চাইছেন, আশা করছেন, যদি সঠিক সময়ে ওষুধটাকে আমি দিতে পারি সঠিক পরিমাণ ওষুধ জলের সাথে, তাহলে কিন্তু সেটা কাজ করবে এবং পোকার হাত থেকে নিস্তার পাবে। অর্থাৎ প্রতিদিন মাঠ পরিদর্শন করতে হবে, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আগে নিম তেল ব্যবহার করতে হবে, তারপর রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হবে, তাই তো? আচ্ছা সৌভিকবাবু, একটু আপনি বলুন যে তিলে তো অনেক রকম পোকা এবং তার কি ক্ষতি করে সেটা আমরা জেনে নিলেন, কিন্তু তিল গাছের কি রোগ হয় এবং সেই রোগ থেকে বাঁচার উপায় কি চাষি বন্ধুরা কি করবেন যদি একটু বলে দেন? হ্যাঁ, তিলের প্রধান রোগ হচ্ছে ফাইলরি। তো এটা একটা মাইকোপ্লাজমা ঘটিত রোগ, যেটার বাহক হচ্ছে জ্যাসিড নামক একটি পোকা। তো এই রোগটা সাধারণত ফুল আসার আগে দেখা দেয় এবং এর ফলে কি হয় যে প্রথম দিকে প্রাথমিক অবস্থায় গাছের ফুলের বদলে ছোট ছোট পাতা দেখা যায় এবং এরপরে গাছের পাতার যে পর্ব এবং পর্বমধ্যগুলো ছোট হয়ে যায় এবং এরপরে যে পুষ্পমঞ্জুরিটা পুরোটাই অসংখ্য ছোট ছোট সবুজ পাতায় ভরে থাকে এবং সেটা বেঁকে যায় এবং গাছটা চ্যাপ্টা মতো দেখতে লাগে এবং এটা পুরো গাছটিকে একটি ঝ্যাঁটার মতো দেখতে লাগে, যেটিকে উইচেস ব্রুম বলে। তো এই রোগটি এটাকে কন্ট্রোল করতে গেলে আমাকে বাহক পোকা বা জ্যাসিডকে কন্ট্রোল করতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বীজ যখন শোধন করতে হয় তখন ইমিডাক্লোপ্রিড 25 WG 5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য অথবা ইমিডাক্লোপ্রিড 70 WB এবং থার্মিথক্সাম 25 WG 5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করতে হবে। এটা দিয়ে বীজ শোধন করলে এই পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও যখনই মাঠে গিয়ে এই গাছ দেখা যাবে তখনই গাছ তুলে ফেলতে হবে এবং গাছ পুড়িয়ে ফেলতে হবে। এছাড়া প্রয়োজনে নিম তেল স্প্রে করতে হবে বা অন্যান্য যেটা ইমিডাক্লোপ্রিড বা অ্যাসিডামিপ্রিড এই ধরনের যেগুলো সিস্টেমিক আছে ইনসেকটিসাইড আছে সেগুলোকে স্প্রে করতে হবে। বেশ, তাহলে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। এইবার দীপকান্ত বাবু, আপনাকে একটু ধরুন গাছ পরিণত হয়ে গেছে এবং তিল কাটার সময় সেই তিল কাটবে কিভাবে চাষি বন্ধুরা, যে ফসল পরিমিত হয়েছে বা কি করবেন সেটা? তিল কাটার সময় যেটা খেয়াল রাখতে হবে যে ম্যাচুরিটি, যে পডের মধ্যে যে সুঁটিটা আসছে সেটা কৃষক বন্ধুরা অনেকেই জানেন হয়তো, যে সেটা যখন কালো হয়ে যাচ্ছে, একটু ম্যাচিওর করে যাচ্ছে এবং নিচের দিকের গাছের গোড়ার দিকের পাতাগুলো আস্তে আস্তে মানে হলুদ হতে শুরু করছে, সেই সময় তিলটা কাটার সময়। এবং খেয়াল রাখতে হবে যে মানে ওভার ম্যাচিওর যেন না হয়ে যায়, যে নিচের দিকের পটগুলোকে, টার্সিয়ারি পটগুলোকে মানে অ্যালাউ করতে গিয়ে যেগুলো নর্মাল আগে পুষ্ট হয়ে গেছে সেইগুলো যেন ফেটে না যায়, সেই জন্য যাতে ফাটে কম, সেই জন্য একটু গোড়ার দিকের পাতাগুলো হলুদ হচ্ছে। বেশিরভাগ পডের ভিতরে যে বীজ আছে, বীজটা আপনার কালো হয়ে যাচ্ছে, সেই সময় তিলটাকে কেটে নিতে হবে এবং কেটে যেটা কৃষক বন্ধুরা করেন জাগ দেওয়ার ব্যাপার আছে, সেইগুলো প্রপারলি মানে খামারজাত করে রাখেন। আচ্ছা, খামারজাত করার সময় অনেক সময় তিল নষ্ট হয়ে যেতে পারে, ঘুমিয়ে যেতে পারে, সেটা এবং ঘুমে যাওয়ার কারণ না, মানে খামারজাত করা হিপ করেই রাখা হয়, মানে স্তূপ করে রাখা হয়, যাতে ঘুমে গিয়ে সেখানে টেম্পারেচারটা বাড়ে এবং তাপমাত্রাটা বাড়লে যাতে তিলের মুখগুলো আস্তে আস্তে ফাটে এবং সেই হিপ গরম হয়ে যাওয়ার পরে সেগুলোকে চাতালে কিংবা খামারে মিলে দেওয়া হয় এবং সূর্যের তাপ পেয়ে আস্তে আস্তে ক্যাপসুলের মুখগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করে। খুব সংক্ষেপে চাষি বন্ধুদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনি? আমাদের তিলের যথেষ্ট চাহিদা আছে এবং তিলের প্রচুর আমাদের দৈনন্দিন জীবনে তিলের ব্যবহার আছে। তো তিল এই চাষটি আমাদের গ্রীষ্মকালীন চাষ এবং আমরা বলবো বোরো ধান চাষটাকে কমিয়ে আমরা যদি তিলের চাষ বাড়াতে পারি সেক্ষেত্রে তিলের যথেষ্ট পরিমাণ তিলের উৎপাদন হবে এবং তিলের দামও আছে এবং বাজারে ভোজ্য তেলের আমাদের যে প্রয়োজন, আমাদের সেই ভোজ্য তেল প্রয়োজন আমরা মেটাতে পারি এবং আমাদের এর ফলে আমাদের আর্থিক উন্নতিও সম্ভব। তাহলে দর্শক বন্ধুরা,
আপনারা তো জানতে পারলেন আমাদের দুজন বিশেষজ্ঞ কেমন সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন যে তিল চাষ করতে গেলে কি কি প্রয়োজন, এবং প্রথম কথা জমিতে পরিদর্শন করতে হবে, তারপরে দেবকান্তবাবু এবং সৌভিকবাবু যেমনভাবে বলেছেন ঠিক এইভাবেই আপনারা যদি তিলের পরিচর্যা করেন এবং মাটি শোধন থেকে আরম্ভ করে বীজ শোধন থেকে আরম্ভ করে সব কিছুই পরিপূর্ণভাবে ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে কিন্তু তিলের ফলন ভালো হবে, রোগ পোকার আক্রমণ অনেকটাই কমবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের লাভের অঙ্কটাও অনেকটাই বেড়ে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করি, ঘড়ির কাঁটা জানিয়ে দিয়েছে আলোচনা এখানেই শেষ করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার।